নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সারাদিন ধরেই সবার নজর ছিল দুই উপনির্বাচন, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল কোন দিকে যায় সেদিকে। আমরা সাম্প্রতিক অতীতে একের পর এক এমন বিতর্ক দানা বাঁধতে দেখেছি, এমন ঘটনার ঘটা দেখেছি যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের জন্য, রাজ্যের শাসক দলের জন্য অস্বস্তির একটা উদ্রেক গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি। অনেকের মনে প্রশ্ন ছিল যে এইগুলো কি ভোট বাক্সে ম্যাটার করবে এই উপনির্বাচনে? সেই সমস্ত প্রশ্নের প্রশ্ন এবং জল্পনা তাতে জল ঢেলে বালিগঞ্জ এবং আসানসোল দুটো জায়গাতেই তৃণমূল শেষ হাসি হাসল। কিন্তু এরপরও একটা কিন্তু থেকে গেল, কারণ বালিগঞ্জে তৃণমূল কংগ্রেসের যে ভোটের মার্জিন সেটা অনেকটাই কমেছে এবং খুব ইন্টারেস্টিংলি বালিগঞ্জে সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম তিনি অনেকটা উঠে এসেছেন এবং তারপরই রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেখা যাচ্ছে কিনা এই জল্পনাটা জোরদার হয়েছে রাজনৈতিক মহলে। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন আপনার রায় অনুষ্ঠানে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন অর্চনা মজুমদার, আমাদের সঙ্গে সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন ফুয়াদ হালিম, কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থ ভৌমিক আমাদের সঙ্গে যোগ দেবেন এবং যোগ দেবেন অভিনেতা জয়জিৎ ব্যানার্জি। আমি আপনাদের কাছে আসার আগে একবার দেখাবো, যেটা প্রথমেই বলছিলাম, যে ক্রমেই কি রাজ্যের প্রধান বিরোধী মুখ হিসেবে বামেরা একটু একটু করে এগিয়ে আসছে। বালিগঞ্জে দ্বিতীয় স্থানে উঠে আসার পাশাপাশি 21-এর নির্বাচনের নিরিখে এক বছরের মধ্যে এই কেন্দ্রে প্রায় 4 গুণ ভোট বৃদ্ধি হলো বামেদের। 6%-এরও কম ভোট থেকে 11 মাসে বামেদের ঝুলিতে 30%-এরও বেশি ভোট। জামানত বাজেয়াপ্ত বিজেপি প্রার্থীর। দ্বিতীয় স্থানে উঠে এলো বামেরা, প্রায় 3 গুণের কাছাকাছি ভোট বৃদ্ধি হলো বামেদের। তৃণমূলের প্রাপ্ত ভোট 51,199, ভোট শতাংশ 49%। সেখানে বামেরা শেষ করেছে 30,971, ভোট শতাংশ 30.06। শাসক তৃণমূলের থেকে বামেদের প্রাপ্ত ভোটের ব্যবধান 20,228, শতাংশের বিচারে তৃণমূলের চেয়ে 19% ভোট কম পেয়েছেন বাম প্রার্থী। তাৎপর্যপূর্ণভাবে শুধু তৃতীয় স্থানে থেমে যাওয়াই নয়, বিজেপি প্রার্থী কেয়া ঘোষের জামানত বাজেয়াপ্তও হয়েছে। 19-এর লোকসভা থেকেই বামের ভোট রামে যাওয়ার তত্ত্ব উঠে আসছিল রাজ্য রাজনীতিতে। বামেরা সেই তত্ত্ব থেকে নিজেদের দূরে রাখার আপ্রাণ চেষ্টা করলেও পরিসংখ্যান বলছিল বিজেপির ভোট বাক্সে বামেদের একটা বড় অংশ চলে গিয়েছে। বালিগঞ্জে বামেদের চমকপ্রদ উত্থানের পাশাপাশি বিজেপির রক্তক্ষরণও স্পষ্ট হয়েছে। 21-এর নির্বাচনে সিপিএমের ফুয়াদ হালিম পেয়েছিলেন 8,474টি ভোট। সেবার প্রার্থী দেয়নি কংগ্রেস, ভোট শতাংশ ছিল 5.61%। এবার ফুয়াদ যা ভোট পেয়েছেন প্রায় 4 গুণ বেশি, 30,971 ভোট। ভোট শতাংশ 5.61% থেকে বেড়ে হয়েছে 30.06%। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল 31,226। প্রায় এক বছরের মধ্যে উপনির্বাচনের রেজাল্টে বিজেপির ভোট কমে হয়েছে 13,220, শতাংশের নিরিখে ভোট কমে হয়েছে 12.83%। এক বছরের ব্যবধানে ভোট বৃদ্ধি শুধু নয়, মাত্র মাস চারেক আগে হওয়া পুরো ভোটের নিরিখেও বালিগঞ্জে চমক দিল বামেরা। 21-এর কলকাতা পুরো ভোটে বালিগঞ্জে বামেদের প্রাপ্ত ভোট ছিল 11,242, মাত্র 4 মাসে সেই ভোট পৌঁছল 30,971-এ। রাজনৈতিক কারবারিদের মতে সংখ্যালঘু ভোট বাক্সেও খানিকটা অক্সিজেন সিলিন্ডারের হদিশ পেল বামেরা। 64 নম্বর ওয়ার্ডের মধ্যে অনেকটা অংশ রয়েছে পার্ক স্ট্রিট, মল্লিক বাজার, পার্ক সার্কাস, বেগবাগানের মতো এলাকা। 4 মাস আগের পুরো নির্বাচনে এই ওয়ার্ডে সিপিএম যেখানে পেয়েছিল মাত্র 613 ভোট, সেখানে এবার ওয়ার্ডে 153 ভোটের লিড পেয়ে গিয়েছে বামেরা। একইভাবে 65 নম্বর ওয়ার্ড, যা বালিগঞ্জ, পার্ক সার্কাস, গোবরা বা তিলজলার একটা অংশের মধ্যে রয়েছে, সেখানেও 4 মাসের ব্যবধানে 356 ভোটে লিড পেয়েছে সিপিএম। 19-এর লোকসভা যদি দুঃস্বপ্ন হয়ে থাকে, তবে 21-এর বিধানসভার ফল বামেদের কাছে ছিল অভিশপ্ত। সেখান থেকে বালিগঞ্জে 30%-এরও বেশি ভোট। বালিগঞ্জের ক্ষেত্রে অনেক স্পষ্ট রায়ও দিয়েছেন যে এটা হচ্ছে ফেক অপোজিশন ছিল বিজেপি, গ্যাস বেলুনের মতো ফোলানো হয়েছিল, চুপসে গেছে। নির্বাচন মণ্ডলীর মধ্যে একটা অদ্ভুত হতাশা কাজ করছে যে কাম হোয়াট মে, এ তো যা হচ্ছে তাই চলবে। আমাদের কাছে এই চ্যালেঞ্জ হচ্ছে এই হতাশা কাটাতে হবে। যদিও মাস চারেক আগের শান্তিপুর উপনির্বাচনে প্রায় 20% ভোট পায় বামেরা, কলকাতা পুরো ভোটেও 65টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে শেষ করে বামেরা। শূন্যের ফাঁড়া কাটিয়ে ক্রমেই কি বিরোধী দলের জায়গায় উঠে আসছে এক দশক আগের শাসক দল? বালিগঞ্জে বিজেপির জামানত বাজেয়াপ্তে এমন প্রশ্ন অনেকেরই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্নজি, মৌপিয়া আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে। একই সঙ্গে কনগ্রাচুলেশনস। गिरने दो क्या ना दो रोज का काम है तो आज से कर रहे हैं क्या? कुछ नहीं, रिलैक्स रहो, बैठ जाओ, बड़े कोई बात नहीं, दूर ये आज का कर रहे हैं कि दादा चोल में नहीं की होय छे हाँ শত্রুঘ্নজি, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? क्या बोल रहे हो? चलिए जी, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শত্রুঘ্নজি, শুনতে পাচ্ছি। আমি তো শুনতে কনগ্রাচুলেশনস। পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন নাকি বলুন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্পষ্ট। কনগ্রাচুলেশনস বাহ, বাহ। এবং ওয়েলকাম টু জি নমস্কার। 24 ঘন্টা। आपको सुनाई पड़ता है? হ্যাঁ স্পষ্ট। শত্রুঘ্নজি, আপনি Okay. কিভাবে আপনার এই জিতটাকে, আপনার জয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, কিভাবে হ্যাঁ। অ্যানালিসিস করবেন? थैंक यू, नाइस ऑफ यू, थैंक यू, थैंक यू, हाउ नाइस, थैंक यू वेरी मच, गॉड ब्लेस यू। হ্যাঁ, দেখুন যা বলবো সত্যি বলবো, সত্যি সে আর কিছু বলবো না। আমি আপনার জন্য মেয়েরা সেই আপনি পাঠিয়েছেন, উনি আমাকে অনেক ডিস্টার্ব করছেন, ডিরেকশন দিচ্ছেন ওইখান থেকে। আমাকে 50 বছর হয়ে গেছে আমাকে ফিল্ম লাইনতে, কিন্তু আমাকে উনি বলছেন কি এই দিকে দেখুন, ওই দিকে দেখুন, এই দিকে ক্যামেরা, এই দিকে আমাকে। थैंक यू वेरी मच। आजकल का बच्चा सब हमको ही बता रहा है। अच्छा कोई बात नहीं, दिस इज द विक्ट्री of democracy, victory of the great leader, great human being, the great CM of Great Bengal, Honorable Mamata Banerjee. উনি আমাকে এখানে পাঠিয়েছিলেন, উনি আমার জন্য টুইট করেছিলেন, উনি আমাকে ফোন করে বললেন কি তুমি যাও, চলে যাও, তোমাকে ওইখান থেকে লড়তে হবে, ইলেকশন তুমি লড়বে ওইখান থেকে, আর তুমি না করবে না, নো স্কোপ, ওইখানে গিয়ে যাও, কাজ করো, ওইখানে মলয়বাবু আছেন, অনেকজন আছেন, ওরা তোমার দেখভাল করবেন, উনি গার্ডিয়ান থাকবেন, তুমি যাও আসানসোল। আমি বললাম ঠিক আছে, আপনার উইশ আমাদের কমান্ড। সে এসেছি আসানসোল। আসানসোল আসার আমি বলে দিলাম সব ভাইকে कि দেখো ওনাদের মমতাজির নির্দেশ, আসানসোলের জনতার আদেশ আমার জন্য অধ্যাদেশ হয়ে গেছে, সেই জন্য আমি এখানে এসেছি। এখানে আসবার পরে যা আমি দেখলাম এখানে রিয়াকশনটা দারুণ রিয়াকশন, আমার জন্য হিস্টোরিক্যাল মুভমেন্ট ছিল, আমার জন্য হিস্টোরিক্যাল অপরচুনিটি ছিল। এইখানে এসে আমি দেখলাম হিস্টোরিক্যাল রিয়াকশন, হিস্টোরিক্যাল অ্যাফেকশন, হিস্টোরিক্যাল রেসপন্স, ফ্যান্টাস্টিক। তার আগে আমি কখনো দেখিনি। তারপরে আমাকে এইখানে যা আমি বলতে পারলাম কি এই জায়গায় হিস্টোরিক্যাল মুভমেন্ট, অপরচুনিটি, হিস্টোরিক্যাল রিয়াকশন, আমি বলতে পারি কি আওয়ার দ্য রিজাল্ট যা হবে ও এখানে हिस्ट्री क्रिएट करते पारे। बाई ग्रेस ऑफ गॉड, अल्लाह ताला के फजल से, वाहेगुरु के आशीर्वाद से, प्रभु राम की असीम अनुकंपा से आज यहाँ पे एक नया इतिहास की रचना हुई है। वी आर सो लकी एंड फॉर्चुनेट दैट अंडर द डायनेमिक लीडरशिप ऑफ ममता बनर्जी पहली बार यहाँ पे भारतीय जनता पार्टी नहीं इतने सालों से जीत रही थी, आज पहली बार तृणमूल कांग्रेस नेताओं ने, वर्कर्स ने और ममता जी के डायरेक्शन ने आज 70 साल के बाद ये सीट जो है तृणमूल कांग्रेस के और ख़ासकर ममता जी की आन बान शान में 4 चांद लगाकर उनकी झोली में डालने का काम किया हम लोगों ने। हमें इस बात की बहुत खुशी है, हमारा खूब खुशी হয়েছে আমাদের, আমরা খুশি দিয়েছি আমি মমতাজিকে, মমতাজিরও খুব খুশি হলো। সেই জন্য আমাদের মিশন অ্যাকমপ্লিশড নাও, ফর দ্য টাইম বিং।
শত্রুঘ্নজি, আপনি জিজ্ঞেস করুন। জানেন যে জাস্ট এক বছর আগে যখন বিধানসভা নির্বাচন, তখন একটা ইস্যু খুব ফোরফ্রন্টে চলে এসেছিল, সেটা হচ্ছে বহিরাগত বা আউটসাইডার। এবার বিজেপি আপনার বিরুদ্ধে সেই আউটসাইডার ইস্যু, সেটাকেই তাদের অন্যতম কার্ড করতে চেয়েছিল। 10 seconds. আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি শত্রুঘ্নজি। তো এই বহিরাগত তত্ত্ব, এটাকে আপনি কিভাবে বাউন্ডারির বাইরে ছয় মেরে এই সিটটা জিতে নিলেন? Outsider issue has been settled now once for all. এই দেখুন, এখানে আমি বলছি outsiders issue has been settled once for all now. রেকর্ড মার্জিন নিয়ে আমরা জিতেছি এখান থেকে। ये आउटसाइडर्स इनसाइडर नाउ नो मोर इशू। मोर ओवर আমি বললাম, যদি আমি আউটসাইডার আছি, যদি আমাকে আপনারা কনসিডার করেন আউটসাইডার, তো মাননীয় প্রধানমন্ত্রীকে কি বলবেন আপনি? যা উনি গুজরাট ছেড়ে উনি কাশী বারাণসী থেকে ফাইট করলেন। ইন্দিরা গান্ধী, লেট ইন্দিরা গান্ধী, উনি চিকমঙ্গলুর থেকে করেছিলেন। আমার গ্রেট প্রণয় মুখার্জি দাদা, উনি একবার বড়োদরা থেকে করেছিলেন। জর্জ ফার্নান্ডিস, উনি জিতেছিলেন মুজফ্ফরপুর থেকে। আর সুচেতা কৃপলানি, মধু লিমে, শরদ যাদব বিহার থেকে। আমাদের ইউথ আইকন যে হচ্ছেন উনি কংগ্রেসের, রাহুল গান্ধী, উনি ওয়াইনার থেকে জিতেছেন উনি। সো দিস আউটসাইডার ইনসাইডার অ্যান্ড মোর ওভার আমাকে আউটসাইডার যারা বললো, চেষ্টা করলো, সে ইস্যুটা শেষ। তো এখানে আসানসোল হচ্ছে কসমোপলিটন এরিয়া। অলমোস্ট মোর দেন 50% পিপুল ওভার হিয়ার আর সো কল্ড আউটসাইডার। হরিয়ানা থেকে, আন্ধ্রা থেকে, পাঞ্জাব থেকে, আমার বিহার, ঝাড়খণ্ড থেকে, আমার ইউপি থেকে অনেকজন আছে এখানে। আপনি যদি আমাকে, ওনাদের ভাইকে, ওনার লিডারকে যদি আপনি বাইরের লোক বলছেন, তাহলে আপনি ওর ভোট চান কেন? কেন যান ওনারে ভোট নেওয়ার চেষ্টা করছেন কেন? वाह, मीठा मीठा गप गप, कड़वा कड़वा थू थू, वो आउटसाइडर नहीं, उनका वोट चाहिए। और उनका अगर लीडर आ गया, उनका भाई आ गया, तो उसको आप कहते हैं कि आउटसाइडर है। और मोर आमा क्या आउटसाइडर? অত বাংলা ছবি করেছি আমি। আই এম সো ফাউন্ড অফ বেঙ্গল, বেঙ্গলি পিপুল, ভদ্রলোক, ভদ্র মহিলা, সন্দেশ, মুড়িঘণ্ট ডাল, সব তো আমি, আমার ফেভারিট হচ্ছে। আমি আমার ল্যাঙ্গুয়েজ বলছি আপনার সামনে, বাঙালি ল্যাঙ্গুয়েজ, আর আমাকে বলছে কেন ভাই? আমি কি করেছি? এনিওয়ে, দ্যাট ইস্যু ইজ সেটেল নাও। কেন কি? পিপুল অফ আসানসোল in general, in particular, and people of Bengal in general, they have given the answer, slap দিয়েছে এরা কি বন্ধ করো এসব, ডিভিশন করবার দরকার নেই, ডিভিশন করো না। Man has to be, a person has to be succeed on the basis of his personality in totality, cutting across the caste line, cutting across the religion line, cutting across everything. ये আমার স্টারডম, হোয়াট এভার স্টারডম আই হ্যাভ অ্যাচিভড মাই লাইফ, আর যা আমি অ্যাজ অ্যান অ্যাক্টর যা অ্যাচিভ করেছি, এত বছর কাজ করছি ফিল্ম লাইনতে, নট প্রোডাক্ট অফ ওয়ান স্টেট। বাঙ্গাল, বিহার শুধু নয়, আন্ধ্রা, তামিলনাড়ু, কেরালা, হরিয়ানা, পাঞ্জাব, জয় মহারাষ্ট্র, সবাই আমাকে সাপোর্ট করেছে। সেই জন্যে আমি যা অ্যাচিভ করতে পারলাম। সো এইখানে এইসব বলবার, এসবার টাইম পাস ছিল, অ্যাটেনশন ডাইভার্ট করবার একটু ট্যাকটিস ছিল। আসানসোলের লোক আনসার দিয়ে দিয়েছেন। এত 3 কোটি আর 3 লাখ, মোর দেন 300,000 ভোট দিয়ে আমাকে উনি জয় জয় বাংলা, জয় বাংলার লোক আমাকে জয় করেছে। আমি সো গ্রেটফুল। উইথ অ্যান অ্যাটিটিউড অফ, কি বলা যায়, বলি হ্যাঁ, with an attitude of gratitude, I salute the people of Asansol and people of Bengal. Joy Bangla, Joy Hind.
আমার শেষ প্রশ্ন শত্রুঘ্নজি আপনার কাছে, আপনিও জানেন যে রিসেন্টলি বেশ কিছু ইস্যু যেগুলো তৃণমূল কংগ্রেসের এগেনস্টে খুব যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, ভীষণ ডিবেট হচ্ছে, তো ইভেন লোকসভায় পার্লামেন্টে সেখানে সেই ইস্যুগুলো অপোজিশন তারা রেজ করছেন। আমার এখানে আপনার কাছে প্রশ্ন যে আপনি লোকসভায় গিয়ে কিভাবে এই তৃণমূল কংগ্রেসকে কিভাবে আপনি রিপ্রেজেন্ট করবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস and its leadership, they are wonderful. Mamata Banerjee, যাকে আমি বলি উনি কুইন অফ হাওয়াই চাপ্পল, কুইন অফ কটন শাড়ি, ভেরি সিম্পল, ভেরি ডাউন টু আর্থ, কিন্তু শি ইজ অ্যান আয়রন লেডি প্রুভ করেছেন উনি। আমি ওইখানে গিয়ে কি করব এইসব এখন আজকে সওয়াল আপনি যে করেছেন ওইটা ঠিক নয়। এখন আজকেই তো আমরা ইলেকশন জিতেছি, আজকেই উইন করেছি, একটু ওয়েট করুন। আমরা এখানে সব ব্রিফিং নিয়ে এনাদের লিডার সঙ্গে বসে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কথা বলে মমতাজি ডিরেকশন নিয়ে আমরা চেষ্টা করব প্রায়োরিটি ওয়াইজ ম্যাটারকে সর্ট আউট করতে। আমাকে একটু সময় দিন, কিন্তু আমি এখানে এসেছি আসানসোলের সঙ্গে থাকবো ফর আসানসোল প্রসপেরিটি, প্রোগ্রেস, ভাইচারা, সদ্ভাবনা, পিস, প্রসপেরিটি, প্রোগ্রেস অ্যান্ড প্রাইড জন্য আমি আছি এখানে। শত্রুঘ্নজি অনেক অনেক ধন্যবাদ এবং আরও একবার কনগ্রাচুলেশন। শত্রুঘ্ন সিনহা আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন, আসানসোলের নবনির্বাচিত সাংসদ, তিনি আমাদের সঙ্গে এতক্ষণ কথা বললেন সরাসরি। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থ ভৌমিক এবং অভিনেতা জয়জিৎ ব্যানার্জি। আমি প্রথমে পার্থদার কাছে আসি। পার্থদা, আমরা দেখলাম আসানসোলে ডেফিনেটলি এই প্রথমবার তৃণমূল কংগ্রেস জিতলো, তাও রেকর্ড ভোটে। তার জন্য যেমন আপনাদের বিপুল একটা স্বস্তির বা আনন্দের জায়গা আছে, কিন্তু বালিগঞ্জের যে ভোটের রেজাল্ট সেটা খুব ইন্টারেস্টিং। সেখানে দেখা যাচ্ছে যে শেষ বিধানসভা ভোট জাস্ট এক বছর আগে, এক বছরেরও কম সময়, সেখানে যে ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস তার থেকে প্রায় 21% ভোট কমলো। এটা কি কোথাও একটু চিন্তার ভাঁজ ফেলছে? না, বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোটের পার্সেন্টেজও খুব কম ছিল, 23% কম ভোট পোল হয়েছে। আর 2021 সালের ভোটের পরিপ্রেক্ষিত আর এই সময় উপনির্বাচনের পরিপ্রেক্ষিত দুটো সম্পূর্ণ আলাদা। 2021 সালের ভোটটা হয়েছিল টু ফাইট এগেনস্ট বিজেপি, বাংলা যাতে বিজেপি দখল করতে না পারে, বালিগঞ্জের মানুষ একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিল। আর এইখানে ভোটটা হয়েছে, এই যে বললাম উপনির্বাচনে যা হয়, মানুষের একটা ন্যূনতম লেথার্জি থাকে, 23% ভোট কম পোল হয়েছে, স্বাভাবিকভাবেই আমাদের ভোটিং পার্সেন্টেজ কিছুটা কমেছে। আমি আসবো পার্থদা, আমি অর্চনা মজুমদারের কাছে আসবো। অর্চনা দি, আসানসোল সেখানে আপনাদের সিটিং এমএলএ যিনি লোকসভার প্রার্থী তিনি পরাজিত হলেন। তৃণমূল কংগ্রেসে প্রথমবার জিতলো এবং রেকর্ড ভোটে জিতলো, নাম্বার 1। নাম্বার 2, বালিগঞ্জে আপনারা তৃতীয় এবং আপনাদের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। একটুর জন্য একটা বড় সময় ধরে 4th পজিশনে ছিলেন আপনাদের প্রার্থী কেয়া ঘোষ। দুটো জায়গার সিনারিও দুরকম, এক্সপ্লেনেশনও দুরকম। প্রথম কথা তো বালিগঞ্জ নিয়ে যেটা আপনারা বলছেন, বালিগঞ্জে বিজেপির 22% ভোট কমেছে আগের থেকে, যেটা 30% ছিল সেটা কমেছে, এবং সেই ভোটটা বালিগঞ্জে টিএমসি পেয়েছে। মানে ভোট সুইংটা হয়েছে মেইনলি ফ্রম টিএমসি টু সিপিএম। এখানে বিজেপির খুব একটা রোল নেই, কারণ আপনি দেখুন যে মাইনরিটি ভোটটাকে ধরে নিয়েছিল তৃণমূল তার নিজস্ব ভোট ব্যাংক হিসেবে। সেই ভোট ব্যাংককে আপনি দেখুন, যেই ওয়ার্ডগুলো মেইনলি আমরা বলছি বালিগঞ্জের জন্য, সেই জায়গাগুলো 60, 61, 64, 68, 69
সেই জায়গাগুলোতে মেইনলি ভোটিং আপনি তৃণমূলকে নিয়ে পরে চিন্তা করবেন অর্চনা দি, আগে বিজেপিকে নিয়ে চিন্তা করুন। সাম্প্রতিক বিজেপি- পুরসভাগুলোর পর আমাকে- এখানে এই যে আমাকে বালিগঞ্জে বলতে দেখা দিন, যাচ্ছে, ম্যাডাম। তাহলে কি ম্যাডাম, আসলে আমাকে আসলে বলতে দিন। আপনারা যতই দাবি করুন, ম্যাডাম, আমাকে বলতে আসলে দিন। কি এই বঙ্গ রাজনীতিতে ম্যাডাম আমাকে বলতে দিন। প্রধান বিরোধী হিসেবে ক্রমশ বামেরা এগিয়ে না, যাচ্ছে ম্যাডাম। আপনাদের থেকে? না ম্যাডাম, আপনারা যেটা বলছেন সেটা আপনাদের মূর্খের স্বর্গাবাস। কারণ সিপিএম এর যে একটা হাইট আপনারা দেখাচ্ছেন, দারুণ ভাবে উঠে আসছে, সেকেন্ড পজিশনে এসে যাচ্ছে। এসেছে তো, আমরা কেন দেখাবো? এসেছে তো। প্লিজ লেট মি এক্সপ্লেইন। প্রথম কথা হলো গিয়ে বালিগঞ্জের মাইনরিটি ভোটের পার্সেন্টেজ যেহেতু 41%, বিজেপির যারা ভোটার যেমন 85 নাম্বার 1, সেই জায়গাতে ভোট কত পার্সেন্ট হয়েছে আপনি আমায় বলুন। সেই জায়গাগুলোতে আমাদের যারা ট্রেডিশনাল ভোটার তাদের ভোট দিতে দেওয়া হয়নি, খুব কম লোক, আইদার লেস ইন্টারেস্টেড অর দে ওয়্যার অপোজ। হ্যাঁ, কিন্তু আপনি নিশ্চয়ই এই ব্যাখ্যা দিতে চাইবেন না অর্চনা দি যে আপনারা ভোটটা লড়তে যান সংখ্যালঘু ভোটারদের অঙ্ক মাথায় রেখে, মানে সংখ্যালঘু ভোটারদের কাছ থেকে আপনার প্রত্যাশা থাকে। প্লিজ ডোন্ট টেল মি। সিপিএম যে ভোটটা পেয়ে আনন্দে উৎফুল্ল হয়েছে, আচ্ছা, সিপিএম খুব খারাপ উৎফুল্ল হয়েছে, ভুল করেছে, তৃণমূল খুব খারাপ, তারা, আমি বলছি তো বিজেপি নিয়ে, আপনি একটু বিজেপি নিয়ে মাথা ঘামান না। ওই ভোট সুইংটা তৃণমূল থেকে সিপিএম এর কাছে, বিজেপির খুব একটা ক্ষতি কিছু হয়নি। বিজেপি আপনার যে ভোটটা পেয়েছিল এখন 12%, মাঝখানে 20 হয়েছিল, তার আগের ভোটটা দেখুন সেখানেও 12%। আপনি এই নয় যে বিজেপি বালিগঞ্জ এরিয়াতে যেখানে একটা মেজরিটি পার্সেন্টেজ অফ ভোটার বিলংস টু এ পার্টিকুলার কমিউনিটি, খুব বিশাল রেজাল্ট পেল। এক একটা অ্যাসেম্বলিতে এক এক রকম ক্যারেক্টার। সুতরাং বালিগঞ্জের ক্যারেক্টার এমনই ছিল, কোনোদিন খুব ভালো সময় বিজেপি, সবচেয়ে ভালো সময় 20%, আর যখন ভোট পার্সেন্টেজ 41%, যেখানে ভোটার কম ছিল, কম বিজেপির ভোটারকে ভোট দিতে দেওয়া হয়েছে, সেই জায়গায় অটোমেটিক্যালি একটু কমে গেছে। আবার আপনি একটা ফেয়ার ইলেকশন, বাই ইলেকশন না, একটা ভোট আসতে দিন, আবার ওটা 2020-তে তো যাবেই, তার উপরে উঠবে। আই এম মানে ড্যাম শিওর অ্যাবাউট দ্যাট। আপনি ভাববেন না যে বিজেপি বোধহয় শেষ হয়ে গেল, সিপিএম উঠে গেল। দিস ইজ মানে একটা ভুল একটা ইয়ে তৈরি এই করছে। নির্বাচনে আসানসোল এবং বালিগঞ্জ দুটো মিলিয়ে যদি আমরা দেখি তাহলে স্পষ্টভাবে আমরা দেখলাম যে ভারতীয় জনতা পার্টি থেকে এন ম্যাস ভোট ট্রান্সফার হয়েছে তৃণমূলের খাতায়, এবং আসানসোলে সেটা স্পষ্ট। এবং শুধুমাত্র হচ্ছে ভোটাররা গেছে বিজেপি থেকে তৃণমূলে তা নয়, ক্যান্ডিডেটও গেছে। ফলে দুজন ক্যান্ডিডেট যারা আছে তৃণমূলে আরএসএসের একেবারে দৃষ্টিভঙ্গি পোষণ করে, আপনাকে মাথায় রাখতেও শত্রুঘ্ন সিনহার সেই বিখ্যাত উক্তি, রামরথ যখন বেরোচ্ছে, এলকে আডবাণী পাশে দাঁড়িয়ে আছে, প্রমোদ মহাজন পাশে দাঁড়িয়ে আছে, গোপীনাথ মুন্ডে পাশে দাঁড়িয়ে আছে, উনি তখন হচ্ছে বক্তৃতা দিচ্ছেন, স্টার ক্যাম্পেনার রামরথে, তাকে হচ্ছে তৃণমূল কংগ্রেস হচ্ছে আবেদন করে দাঁড় করিয়েছে আসানসোল থেকে। বাবুল সুপ্রিয়র ইতিহাসটা রয়েছে, সে তো তৃণমূল মঞ্চ থেকে বলেছে স্পষ্টভাবে যে আমি যখন ছিলাম বিজেপিতে আমি একেবারে হচ্ছে আমি ওয়াফাদারি করেছি। ফলে তার এইটুকু হচ্ছে মানে লজ্জাবোধও নেই, এইটুকু বোধ নেই তৃণমূলের মঞ্চ থেকে এসে বলতে যে আমি যা কাজ করেছি সেটা ভুল করেছি। সে বলেছে আমি যখন ছিলাম ওখানে ঠিক করেছি, এখানেও আছি, এখানেও আমি ঠিক করব, এই করে ক্যাম্পেন করেছে। নির্দিষ্টভাবে যেটা আমাদেরকে দেখতে হবে যে বালিগঞ্জের ক্ষেত্রে আমরা যেই অঞ্চলগুলোর মধ্যে বিজেপি যেইভাবে ভোট পেত, এই যে ভোট কমে গেছে তার প্রভাব থেকে বাড়তি আমরা দেখছি ওদের ভোট কমেছে। সেই ওয়ার্ডগুলোতে কিন্তু আমাদের ভোট বাড়েনি, সেই ওয়ার্ডগুলোতে তৃণমূলের ভোট বেড়েছে। ফলে স্পষ্টভাবে বালিগঞ্জেও আমাদের হচ্ছে ভোটের সংখ্যা এবং হার বাড়ার সত্ত্বেও বিজেপির তার ভোট ট্রান্সফার করেছে তৃণমূলের খাতায়, এটা স্পষ্টভাবে আমি আসবো ফুয়াদ, আপনার কাছে আমি পার্থদার কাছে অনেকগুলো পার্টনার আসবো, প্লিজ অর্চনা দি এক সেকেন্ড আমি জয়জিতের কাছে আসি, কারণ জয়জিৎকে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। জয়জিৎ, তোমার কাছে আমার প্রশ্নটা একদম ভিন্ন। আমরা দেখছি যে সময় দাঁড়িয়ে এই দুটো বিধানসভা কেন্দ্রে, একটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হলো, সেই সময় ভীষণ রকমভাবে একের পর এক ইস্যু, এবং যে ইস্যুগুলো শাসক পক্ষের জন্য অত্যন্ত অপ্রীতিকর, অত্যন্ত অস্বস্তির, জানিয়ে আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ দেখছি। কিন্তু খুব ইন্টারেস্টিংলি এই ফলাফল দেখলে তাতে তার প্রভাব পড়েছে এমন কোনোভাবেই এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। আমার এখানেই প্রশ্ন যে তাহলে কি আনিস হত্যাকাণ্ড বলো, বকটুই কাণ্ড বলো, এই কোনো কিছুই এই নির্বাচনে ছাপ ফেললো না?
আমার মনে হয় আমরা একটু ভুল করছি। দুটো জিনিসই, দুটো যে ইনসিডেন্ট ঘটেছিল সেই দুটোই এটার উপর ছাপ পড়েছে বলেই শাসক দল যারা এই মুহূর্তে আমাদের রাজ্যে আছে তাদের ভোটটা কমেছে, এবং কমে যাদেরকে মনে করেছে যে এনাদের জায়গায় এদেরকে ভোট দেওয়া যায় তাদেরকে ভোট দিয়েছে। তাই জন্য বিরোধী যে রাজনৈতিক দল আছে সেকেন্ড পজিশনে যারা এসছে তাদের কাছে ভোটটা গেছে। একটা এদের এইখান থেকে আমি আগেই বলছি, আমি কারোর কথার মধ্যে ইন্টারাপ্ট করিনি, আমার কথার মধ্যে ইন্টারাপ্ট করবেন না। তো এর কিন্তু একটা জিনিস স্পষ্ট করে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী যে বিজেপি ইজ নট অ্যান অপশন। বিজেপি কোনোভাবেই অপশন হিসেবে দেখছে না পশ্চিমবঙ্গের মানুষ, কারণ পশ্চিমবঙ্গের মানুষ শান্তি চায়। এখানে ওই ধর্মের ভেদাভেদিতে কোনো রকম হানাহানি হোক সেটা পশ্চিমবঙ্গের মানুষ চায় না। হ্যাঁ, কিছু ইনসিডেন্ট এমন হয়েছে যেগুলো সরকারের উচিত ছিল আটকানো, সরকারের রুখে দাঁড়ানো উচিত ছিল, ভুল হয়েছে হয়তো, কিন্তু সঠিক করার সময়টাও তাদেরকে দেওয়া উচিত বলে আমার মনে হয়। তাই যে রেজাল্টটা এসছে তাতে যে পার্টি জিতুক আমি খুব খুশি হয়েছি, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতেই বিলং করেন এমন দুজন জিতেছেন আর কি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরেকটা জিনিস বলি, মানুষ শান্তি চায়, মানুষ কাজ চায়, মানুষ শিক্ষা চায়। এই তিনটে জিনিস যদি মাথায় একটুখানি যারাই শাসন করুক কিংবা যারাই থাকুক, যে রাজনৈতিক দলই আসুক না কেন, তারা যদি একটু মাথায় রাখে আমার মনে হয় তাদের ভোট পার্সেন্টেজও বাড়বে। যেরকম আসানসোলে বেড়েছে, আসানসোলের মানুষ মনে করেছে শত্রুঘ্ন সিনহাজিকে, তাই জন্য ভোট দিয়ে জিতিয়েছেন। আর উনি বাইরের, উনি ভেতরের, আমরা ভারতবর্ষের জনগণ, আমাদের কাছে আধার কার্ডটা ভারতবর্ষের, আমরা ভারতবাসী। তো যে কোনো লোক যে কোনো জায়গা থেকে দাঁড়াতে পারে, এটা নিয়ে আমার ওরকম মতান্তর নেই। আমি আসবো প্লিজ এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলে দিয়েছে জয়জিৎ, যে আসলে বিশেষ করে বালিগঞ্জে কি আসলে এই সমস্ত যে ঘটনা প্রবাহ তারই একটা এফেক্ট দেখা গেল। ছোট্ট একটা বিরতির পর আমরা এই প্রসঙ্গে আরো বিস্তারিত আলোচনায় ফিরবো, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি একটু পার্থবাবুর কাছে যাব বালিগঞ্জ নিয়ে। পার্থবাবু, একটু আগে জয়জিৎ যেটা বলছিল, বালিগঞ্জ নির্বাচনের ফলাফলে অনেকেই এরকমভাবে একটা ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে যেভাবে দেখা যাচ্ছিল যে বাবুল সুপ্রিয়কে নিয়ে একটা প্রচার, বাবুল সুপ্রিয়র এগেনস্টে একটা প্রচার, একটা নাগরিক সমাজের, যার সামনের সারিতে আমরা দেখেছিলাম প্রসেনজিৎ বসু, রত্নাবলী রায়রা, এবং যারা বলছিলেন যে বাবুল সুপ্রিয় এনআরসি সিএ সাপোর্ট করেছিলেন তিনিই বালিগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাকে ভোট নয়, বিজেপিকেও ভোট নয়, এবং সরাসরি সায়রা শাহ হালিম তাকে ভোট দেওয়ার জন্য তারা প্রচার করছিলেন। কোথাও দাঁড়িয়ে এবং সাম্প্রতিক আনিস কাণ্ড বা বকটুই কাণ্ড, যে ফলাফল দেখছি বিশেষ করে 64 এবং 65 নম্বর ওয়ার্ড, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ড, সেখানেও লিড বাম প্রার্থীর। কোথাও কি 2021-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত সন্দেহাতীতভাবে যে সংখ্যালঘু মানুষ আপনাদের উপর পুরোদস্তুর ভরসা রেখেছিলেন, কোথাও কি মনে হচ্ছে যে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে, সেখানে কোথাও একটু হলেও চিড় দেখা যাচ্ছে? না, আমার মনে হয় সেরকম কোনো ঘটনা নেই। হালিম সাহেবের একটা কথা বলছিলেন যে তৃণমূলে বিজেপি থেকে ভোট ট্রান্সফার হয়েছে। ভোট ট্রান্সফারটা হালিম সাহেবদের থেকে ভালো কেউ জানে না। 2019 সালে সিপিএম থেকে যে ভোটটা বিজেপিতে ট্রান্সফার করেছিলেন সেটা ফেরত পেতে এখন কালঘাম ছুটে যাচ্ছে। আর বাংলার মানুষ জানে যে হাওড়ার ঘটনা বলুন কিংবা বকটুই বলুন, পার্টি হিসেবে তৃণমূল কংগ্রেস জড়িত না। দু একজন পুলিশ অফিসার যদি ভুল করে থাকে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অর্থাৎ মমতা ব্যানার্জির উপরে তার আস্থা আছে। বাংলার মানুষ এটা বিশ্বাস করে পার্থভৌমিক বাজে হতে পারে, পার্থভৌমিক করাপ্টেড হতে পারে, কিন্তু মমতা ব্যানার্জির সততা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। আজকের দিনে ভারতবর্ষে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সৎ রাজনীতিবিদ খুঁজে পাওয়া যাবে না, এবং তিনি গরিব মানুষের বন্ধু, এটা বাংলার মানুষ বিশ্বাস করে। ফুয়াদদার কাছে যাবো, তার আগে আমি একটু চন্দনদার কাছে আসবো। দেখো, আমি চন্দনদা, আজকে একটা বড় সময় ধরে আমরা দেখছিলাম কামরুজ্জামান চৌধুরী, কংগ্রেসের প্রার্থী, তিনি তৃতীয় স্থানে ছিলেন, পরে একদম শেষ লেগে তিনি পিছিয়ে পড়েন, কিন্তু সেটাও খুব একটা ইন্টারেস্টিং ট্রেন্ড অনেকেই মনে করছেন।
দেখো আমি শুরুতে তোমাকে একটি কথা বলবো, যেখানে তুমি আমাদের খুব প্রিয় অ্যাক্টর যিনি জিতেছেন শত্রুঘ্ন সিনহাজি, উনি কিন্তু বারবার বহিরাগতকে একটা ডেফিনেশন করছিলেন, কখনো ইন্দিরা গান্ধী কখনো রাহুল গান্ধী। আমার প্রশ্নটা, বহিরাগত শব্দটা কিন্তু আমরা আমদানি করিনি, এটা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের একটা আবিষ্কৃত শব্দ, যেটা অ্যাপ্লাইড ইন পলিটিক্যাল পেরিফেরি, যেটা আমাদের এই বাংলায় 2021 নির্বাচনে আগে, এটা আমরা জানি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, তুমি যে প্রসঙ্গটা বললে, দেখো এই যে নির্বাচনটা হলো, এখানে কিন্তু একটা ন্যারেটিভ সেট হয়েছে এবং আমরা খুব আশাবাদী যে বিজেপি যে পশ্চিমবাংলার রাজনীতির সাথে খাপ খায় না, পশ্চিমবাংলার রাজনৈতিক যে ইতিহাস বা ট্র্যাডিশন, তার সাথে যে বিজেপির মানসিকতা খুব স্বাভাবিকভাবে 2021 যখন রিজেক্টেড হয়ে গেছেন, তারপরে দেখো অবলম্বনটা খুব ফাস্ট। তার পিছনে আরেকটি কারণ আছে, যেখানে ভোট ট্রান্সফার বা পার্থধারা অনেকভাবে এক্সপ্লানেশন করছেন, কিন্তু আমি একটি কথা বলি, মূলত 2021 নির্বাচনের আগে তো আমরা দেখেছি রতি মহারথীদের, এবং আমরা দেখেছি তৃণমূলের 188 জন ক্যান্ডিডেট সো কল্ড বিজেপিতে, তার মধ্যে প্রায় 138 জন তৃণমূলের যারা ক্যান্ডিডেচার পেয়েছেন, এবং কিভাবে ইনভাইট করেছেন আমরা দেখেছি। প্রধানমন্ত্রী আমার সাথে 100 জন তৃণমূল বিধায়ক যোগাযোগ করছেন, এগুলো স্টেটমেন্ট ছিল প্রকাশ্যে। আজকে যে অবস্থায় টার্ন আউট করুক, কিন্তু বাস্তব অবস্থাটা এখান থেকে ভোট ট্রান্সফার, ওখান থেকে ভোট ট্রান্সফার, আলিমদাকে কেন্দ্র করে অনেক কথাবার্তা বললেন, কিন্তু এগুলো তো বাস্তব সত্য। আজকে হয়তো ফিরে আসছে বাবুল সুপ্রিয় নিজের ফিরে আসা এবং শত্রুঘ্ন সিনহা নিজের ফিরে আসা, এই ব্যাপারগুলো তো বাস্তব, এদের তো একটা ইতিহাস আছে, সেটাকে তো অস্বীকার করা যাবে না। এই যে আমার ফুয়াদের কাছে এই প্রশ্ন, এই যে প্রসেনজিৎ বসু রত্নাবলী রায়দের যে ক্রমাগত ক্যাম্পেইন ছিল যে বাবুল সুপ্রিয়কে ভোট নয় বিজেপিকে ভোট নয়, কোথাও মনে করেন যে তারও একটা প্রভাব থেকে থাকতে পারে? 26 জন অ্যারেস্ট হয়েছে এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে, এবং যারা হচ্ছে ইলেকশন কমিশন থেকে অনুমোদন পেয়ে মিছিল করতে গিয়ে তাদের উপরে পুলিশ হচ্ছে মানে চরম হচ্ছে অত্যাচার করে 26 জনকে অ্যারেস্ট করলো। কাকে অ্যারেস্ট করেছে? তার মধ্যে ছিল প্রতিবন্ধীরা। কেন প্রতিবন্ধীরা রাস্তায় নেমেছিল? এই কারণে নেমেছিল, কেন বাবুল সুপ্রিয় একমাত্র ব্যক্তি ভারতবর্ষে যার বিরুদ্ধে প্রতিবন্ধী আইনে অসম্মান করার জন্য ওনার এগেনস্টে কেস চলছে। হ্যাঁ, এই যে অত্যাচার যেটা চলেছে মানুষের উপরে, তার প্রতিবাদ এবং তার প্রতিফলন ভোট বাক্সের মধ্যে পড়েছে বামের পক্ষে, এবং আমরা যেটা সফলভাবে করতে পেরেছি, একটা ব্রড অ্যালায়েন্স করতে পেরেছি তৃণমূলের বিরুদ্ধে বালিগঞ্জের ক্ষেত্রে, এবং সেই ব্রড অ্যালায়েন্সের মধ্যে হচ্ছে সিপিআই, এমএল, লিবারেশন, আপনার প্রসেনজিৎ বোস, প্রতিবন্ধী যারা ছিলেন, এনজিও, নো ভোট টু বিজেপি, নো এনআরসি, নো সিএ মুভমেন্ট, সবাইকে আমরা এক জায়গায় নিয়ে আসতে পেরেছিলাম। এবং লক্ষণীয় ব্যাপার যে আপনার হচ্ছে 4ঠা অগাস্ট 2006 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে হচ্ছে কথা বলছেন লোকসভাতে, তখন শত্রুঘ্ন সিনহা ওনার পাশে দাঁড়িয়েছিলেন। এটা মাথায় রাখতে হবে। আজকে এসে বহিরাগতর তথ্য যেটা শত্রুঘ্ন সিনহা বলছে, তখন উনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং উনি হচ্ছে আঙুল তুলেছিলেন কারা এসছে কারা আসেন। আমি এই প্রসঙ্গে আসবো, আমি একটু অর্চনাদির কাছে আসার আগে আসানসোলের দিকে নজর রাখবো, কারণ আসানসোলে আমরা দেখলাম প্রতিপক্ষের চেয়ে 3 লক্ষ কম ভোট, উপনির্বাচনে আসানসোল হাতছাড়া হওয়ার পর গেরুয়া শিবিরে 2 রকমের সুর শোনা যাচ্ছে, শুনুন। প্রথমে 14, তারপর 19, শেষ 2টি লোকসভা ভোটেই আসানসোলে বাজিমাত করেছে বিজেপি। দুবারই জয়ের কারিগর ছিলেন বাবুল সুপ্রিয়। 2021 বিধানসভা ভোটের পর বিজেপির বাবুলি ফুল বদলে তৃণমূলে। এবার হাত বদল হলো আসানসোলে। আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূলের কাছে বড় ব্যবধানে হারল বিজেপি। আসানসোল লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কুলটি বাদে বাকি 6টিতেই পিছিয়ে গেরুয়া শিবির। নিজের কেন্দ্র আসানসোল দক্ষিণেই পিছিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। শনিবার উপনির্বাচনে আসানসোল হাতছাড়া হওয়ার পর বিজেপি নেতাদের মুখে 2 সুর। দেখুন, মূলত পাণ্ডবেশ্বর, বারাবণী এবং হচ্ছে এই জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যক লিড নিয়েছে। আসানসোলের ক্ষেত্রে আমরা দেখেছি যে পাণ্ডবেশ্বরে আমাদের প্রার্থীর উপরে আক্রমণ হয়েছিল এবং সেখানে মিডিয়াকেও ঢুকতে দেয়নি বলে অভিযোগ উঠেছিল। তো মিডিয়ার অনুপস্থিতিতে কিভাবে ভোট হয়েছে সে তো সহজেই অনুমেয়, সেই জন্য এরকম মার্জিন হচ্ছে। যে এটা হয়নি বা রিগিং হয়েছে বা সেন্ট্রাল ফোর্স খুব ভালো কাজ করেছে। সো দিস ইজ পাবলিকস ওপিনিয়ন। হতাশ অফকোর্স আছে এই যে 3টি বিধানসভায় বললাম, বাট
সেটাকে ওভারকাম করে করতে হবে, দ্যাট কান্ট বি অ্যান এক্সকিউজ। 21 বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বহিরাগত ইস্যুতে সোচ্চার হয়েছিল তৃণমূল। আসানসোল উপনির্বাচনে তৃণমূলের মোকাবিলায় সেই বহিরাগত তত্ত্বই অস্ত্র করেছিল বিজেপি। কিন্তু তারপরেও অবাঙালি প্রধান আসানসোলে বিহারী বাবু শত্রুঘ্ন সিনহাকে থামাতে পারল না গেরুয়া শিবির। উল্টে তৃণমূলের শত্রুঘ্নি চেনা ঢঙে খামোশ করে দিলেন প্রতিপক্ষকে। ব্যুরো রিপোর্ট জি24 ঘন্টা। অর্চনাদির কাছে যাওয়ার আগে আমি সৌমিত্র খান বক্তব্য শোনাবো, শুনুন। দেখুন, এটা তো অস্বীকার করে লাভ নেই। তৃণমূল কংগ্রেসের কাছে আমাদের শেখার আছে এবং অপরিণতদেরকে দিয়ে রাজ্য নেতৃত্ব মাথায় বসালে এই অবস্থাটা দাঁড়িয়ে যায়। আমি শুধু এইটুকুই বলবো, তৃণমূল কংগ্রেসের আমি অশনির সঙ্গে দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টি আজও যে 30% উপরে ভোট রাখতে পেরেছে, এটা একটা সবচেয়ে বড় কথা। কিন্তু তৃণমূল কংগ্রেসের অশনির সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে যারা রাজ্যের অপরিণতদেরকে যদি মাথার উপরে বসিয়ে দেওয়া হয় তাহলে তার এই ফলটা স্বাভাবিক, এটুকুই বলতে চাই। অর্চনাদি শুনলেন? হ্যাঁ, শুনলাম। দেখুন, দুটো পার্ট। একটা পার্ট হলো অগ্নিমিত্রাদি নিজে ক্যান্ডিডেট ছিলেন, কিছু সন্ত্রাসের মুখোমুখি হয়েছেন, তার গাড়ি ভাঙচুর হয়েছে, প্রেস ঢুকতে দেওয়া হয়নি, এটা যেমন একটা পার্ট উনি রিয়েলাইজ করেছেন। সৌমিত্র খান যেটা বলেছেন সেটা, কিন্তু এই বিষয়ে যেটা বলা সেটা কিন্তু আমাদের দল, সর্বভারতীয় দল, আমাদের দল থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়, সেটাই দলের লাইন, আমি সেটাকে ফলো করি। সৌমিত্র খান কাদের বোঝাতে চাইছেন? অপরিণতির নেতৃত্ব, অপরিণতদের মাথায় বসাতে। আপনি বুঝতে পারছেন এই কথাগুলোর গুরুত্ব? বুঝতে পারছেন তো? দেখুন, এটা নিয়ে আমি বলার কেউ নই এই ডিবেটে বসে। আমার বক্তব্য মানে এটা আপনার জন্য অস্বস্তিকর, এই ইস্যুটা আপনার জন্য অস্বস্তিকর? না না, যিনি ক্যান্ডিডেট ছিলেন, যিনি জিতেছেন, বলছেন তৃণমূল কংগ্রেসের কাছে শেখার আছে। শত্রুঘ্ন সিনহা সাহেব কি বলবেন? উনি বললেন যে উনি একজন বড় ফিল্ম স্টার, উনি এত সিনেমা করেছেন, এত বিখ্যাত, ওনার নিজের ক্রেডিট। যদিও উনি আয়রন লেডিকে বললেন, মাননীয়াকে, এবং বললেন সাদা চপ্পল পরেন, সুতির শাড়ি পরেন, কিন্তু ক্রেডিটটা নিজেই নিলেন। এবং এই ব্যাপারটা যেমন সত্যি কথা, তিনি বিজেপি থেকে এসেছেন, এটাও সত্যি কথা, এবং অন্য যারা জিতছেন তারা সেটাও সত্যি কথা। সেই জায়গা থেকে এই যে তালগোল, সৌমিত্র খান যেটা বললেন সেটাও কি সত্যি কথা? সুকান্ত মজুমদার, ওদের কথা ছেড়ে দিন, শত্রুঘ্ন সিনহা, তৃণমূল, সিপিএম সব ভুলে যান, সেগুলো বাদ দিলাম। সৌমিত্র খান যেটা বলছেন সেটা সত্যি কথা? অগ্নিমিত্রা যেটা বলছেন সেটা সত্যি কথা? নাকি 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 সুকান্ত মজুমদার যেটা বলছেন সেটা সত্যি কথা? গভর্নমেন্ট দেখে হয়, ইন্ডিয়ার প্রগ্রেস দেখে হয়, একটা স্টেবল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লোক দেখতে চায়। 2024-এ দেখবেন এই এত ঢাক ঢাক গুড়গুড় সব কোথায় উড়ে যাবে। মেরে নরেন্দ্র মোদী 18টার জায়গায় 24টা আসলো, আপনারা আশ্চর্য হবেন না, আমি বলে রাখলাম এই প্রেসে, ওপেন এয়ারে, আপনারা মিলিয়ে নেবেন। সে তো 2029 নিয়েও বলা যায়, এখন প্রশ্ন তো সেটা নয়। দিস এক্সপ্লেনেশন উইল নট ওয়ার্ক। আপনি অর্চনাদি, আপনি সম্ভবত বাইপাস করছেন কোশ্চেনটাকে। দেখুন, অন্যদের কথা বলতে দেবেন না। না না, আপনি বলুন, কিন্তু আমাদের শুনবার আগ্রহ আছে, যার জন্যই বললাম। একজন সিটিং এমপি তার বিবৃতি দিচ্ছেন, আমরা জানবো না? পার্লামেন্ট ইলেকশনটা হয়, এত কথা বলতে, তখন পার্লামেন্ট ইলেকশনটা প্রাইম মিনিস্টারের দুবারের প্রগ্রেস দেখে আবার হয়, এবং সেখানে কটা সিট পাবেন। এই যে ছোট ছোট ব্যাপারগুলো বলছেন না, যে অমুক নেতৃত্বের উপরে এই হচ্ছে, অপরিণত এই হচ্ছে, এগুলো আমরা তো বলছি না, বলছেন তো আপনার দলের সাংসদ। না, এগুলো নিয়ে হাইলাইট করে প্রেসের মধ্যখানে ভারতীয় জনতা পার্টির মতো একটা সর্বভারতীয় দল, যারা এতগুলো এমপি নিয়ে ভারতবর্ষকে সারা পৃথিবীর মধ্যে তুলে নিয়ে এসছে, সেরকম একটা দলের সম্বন্ধে আপনারা এই ছোট ছোট ছিচকে মন্তব্য খুব বেশি কাজে লাগবে। ছোট ছোট ছিচকে মন্তব্য কার? সৌমিত্র খানের? না না, আপনারা এটাকে একটা বড় ইস্যু দেখাচ্ছেন, যে সিপিএম একেবারে 4.5 তো পড়েছে আপনার বালিগঞ্জে 1 লাখের কাছাকাছি, তার 30% পেয়েছে। আপনারা এমন দেখাচ্ছেন যে টোটাল ভোটারের 30% সিপিএম পেয়েছে। আমাদের কাছে প্রত্যেক মানুষের প্রত্যেক ভোটটাই গুরুত্বপূর্ণ। সেই ভোটটা তৃণমূলের মাইনরিটি ভোট, একটা ভোট যদি মানুষ দেয়, নিজের ভোট দেয়, তাহলে সেটা আমাদের কাছে হচ্ছে স্মরণীয়, গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে আম্বেদকর সাহেবের কথা। 2018 পঞ্চায়েতে যখন বিজেপির রাইজ দেখা গিয়েছিল, তখন যখন আমরা এইভাবে দেখিয়েছিলাম, আপনার খুব ভালো লেগেছিল। 2019-এ যখন আমরা দেখেছিলাম আপনারা 18টা আসন পাওয়ার পর, তখনও খুব ভালো লেগেছিল। এখন বালিগঞ্জে সিপিআইএম যদি তাদের ভোট পার্সেন্টেজ বাড়ায়, সেটা জয়জিৎ কিছু বলতে চাইছেন? হ্যাঁ জয়জিৎ, প্লিজ বলো।
মৌপিয়া, মানে আমি 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 অর্চনাদি আপনাকে খুব সম্মানের সাথে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। এই যে সৌমিত্রদা যে মন্তব্যটা করলেন, এটা দলে থেকে এরকম একটা মন্তব্য করছেন, আপনি সেটা একটু বললে, মানে আমি তো কোনো রাজনীতি করি না, আমার পক্ষে সুবিধা হতো, মানে কোনটা ভালো কোনটা মন্দ বাজবা। তা সৌমিত্র খান তো এখন রানিং এমপি, তা পরের বার কি সৌমিত্র খান এই মন্তব্যটা করার পরেও এমপি টিকিট পাবেন? আমি একটা কথা বলি ভাই, প্রথম কথা হলো যে আমি একদম সাধারণ একজন কর্মী, বলুন না, এবং আমি একজন হাই প্রফেশনাল থেকে নতুন রাজনীতিতে এসেছি। সুতরাং সৌমিত্র খান একজন ম্যাচিওর পলিটিশিয়ান, উনি এমপি কয়েকবারের, অন্য দল থেকে এসে এখানে ভালো করে সেটেল করে, ওনার বক্তব্য, ওনার মতামত অ্যাবসলিউটলি ওনার, একটা রাজনৈতিক দলে থাকলে তার তো ওনার মন্তব্যটা আজকে টপিক অফ একটা ডিসকাশন হওয়া রাজনৈতিক উচিত দলে না। থাক না, ওনার মতামত হলে উনি তো আপনার রাজনৈতিক দলটাই করছে। আপনারা কেন বেশি পেলেন? একজন পার্টিকুলার লোক কি বলেছে টপিকও আপনি ঠিক করে দেবেন অর্চনাদি, দল সেটা নিয়ে অপিনিয়ন দেবে। অর্চনাদি টপিকও ঠিক করে দেবেন, কোনটা হওয়া উচিত কোনটা টপিক হওয়া উচিত সেটাও ঠিক করে দেবেন অর্চনাদি। না আপনারা, আচ্ছা আরেকটা কথা, জয়প্রকাশ মজুমদার, রিতেশ তিওয়ারিরা আপনার দলে নেই, মন্তব্য করার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌমিত্র খান আপনাদের সিটিং এমপি, তিনি সরাসরি রাজ্য নেতৃত্বকে নিশানা করছেন, বলছেন অপরিণত তারা বসে রয়েছে নেতৃত্ব। এবং ব্যাপারটা শুনুন, মানুষ বাঁচতে গেলে, জানেন আমি ডাক্তারি এবং সৌমিত্রদা অত্যন্ত মানুষ বাঁচতে গেলে খাবার দরকার, এবং সেই খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, তার সবকিছু ফ্যাট লাগে। এই ব্যাপারটা এই জীবন বিজ্ঞানে চলে গেলাম তো রাজনীতি থেকে। আমাদের এখানে আরেকজন বিখ্যাত ডক্টর আছেন, এইটা হলো না, আমি বলি সুতরাং ব্যাপারটা সমিতি, আমাদের এখানে আরেকজন বিখ্যাত ডক্টর আছেন। মুখরোচক চানাচুর হতে পারে, কিন্তু এটা খাদ্যে এটা পশ্চিমবাংলার যা পরিবেশ, লোকজন খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে প্রতিদিনে, সেখানে চানাচুর এইসব কথাবার্তা বলে লাভ নেই। আপনি আপনার রাজনৈতিক লাইনটা ব্যাখ্যা করেন, আপনার দলের অভ্যন্তরীণ ব্যাপার সেটা আপনারা ঠিক করবেন, কিন্তু তার মধ্যে থেকে পশ্চিমবাংলা যে বর্তমান পরিবেশ আছে সেটা বিন্দুমাত্র আপনাকে স্পর্শ করছে না, সেটা বোঝা যাচ্ছে। পার্থদার কাছে আসবো। পার্থদা, হালিম সাহেবের নিশ্চয়ই মনে আছে, কিংবা উনি জানেন যে ভারতবর্ষের প্রথম যে 10টা রাজ্যে ধর্ষণের সংখ্যা সব থেকে বেশি, তার মধ্যে কেরল একটা। আগে যদি গড়ে একদিনে 3 জন মহিলা রেপ হয়ে থাকে, এখন তার সংখ্যাটা হচ্ছে 11। উনি বলছেন যেখানে ভারতবর্ষের রিপোর্ট বলছে যে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে পশ্চিমবাংলা অনেক এগিয়ে আছে, কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি। এটা হালিম সাহেব, আপনি কি ভারতীয় জনতা পার্টির রিপোর্টের উপরে নির্ভরশীল? পশ্চিমবাংলার পরিবেশে এই দৈন্য অবস্থা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের মুখপত্রের মুখ থেকে যেই রিপোর্টের বিশ্লেষণ আসছে, সেই রিপোর্টের পক্ষে আপনি দাঁড়াচ্ছেন। আপনি পশ্চিমবাংলার মাটির কথা বলুন, পশ্চিমবাংলায় গ্রামে গ্রামে কি ঘটছে, কেস এফআইআর নেই, হাইকোর্ট বলছে ডেথ সার্টিফিকেট নেই, এফআইআর নেই, মেয়ের দেহকে পুড়িয়ে শেষ করে দেওয়া হচ্ছে, ভস্মীভূত করা দেওয়া হচ্ছে, এবং যে তথ্যগুলো সামনে আসছে সেই মেয়েটা আদৌ মৃত ছিল কিনা তাকে পুড়িয়ে দেওয়ার সময় সে তার উপরে জিজ্ঞাসা চিহ্ন বসে যাচ্ছে। এই রাজ্যে আমরা বাস করছি, আর আপনি তথ্যর কথা বলছেন। পার্থদা একটু দয়া করে শুনুন, পার্থদা এই মন্তব্য করার আগে একটু দয়া করে শুনুন। আপনারা গত 4 বছর ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে আপনাদের রিপোর্ট সাবমিট করেননি। আপনারা জেনে রাখুন, আপনি পরীক্ষা দেবেন না, পাস করে যাবেন। মানে ব্যাপারটা এমন একটা হলো যে আপনি 10টা রাজ্যের মধ্যে রাজ্যকে রাখবেন না। প্রতিদিন আমাদের রাজ্যে মহিলারা লাঞ্ছিত, প্রতিটা দিন আমাদের রাজ্যে আনিস খানরা প্রহৃত মৃত। আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি যদি রেকর্ড বাই রেকর্ডে যান, আপনারা ফিয়ার সাইকোসিস তৈরি করেছেন, আপনারা এফআইআর নিতে যান না। আমরা জানি না পুলিশ কিভাবে বিহেভ করে, আমরা জানি না থানাগুলো কিভাবে তৃণমূলে থানাগুলো কিভাবে তৃণমূলের দাসত্বে পরিণত হয়েছে, আমরা জানি না। একটার পর একটা রেকর্ড দেখুন। আমি বলছি না, প্রত্যেকটা সংবাদ মাধ্যম প্রমাণ সহকারে বলছি, আপনাদের মুশকিল
আপনাদের মুশকিল, পরীক্ষা দেবেন না অথচ হাইয়েস্ট মার্কস পাবেন। আপনারা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে রিপোর্ট করবেন না অথচ আপনারা চাইবেন রাজ্য সেফ, আর সেটাকে আপনারা তথ্য দিয়ে প্রমাণ করবার চেষ্টা করবেন। এটা ব্যর্থ প্রচেষ্টা। সাধারণ মানুষ বুঝছে ফিল ইন্ডেক্স বলে একটা ব্যাপার আছে পার্থনা, ফিল ইন্ডেক্স বলে একটা ব্যাপার আছে। কে জিতলো কে হারলো এটা বড় প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আপনি এখানে দেখুন, প্রশ্নটা এখানে আজকে আপনারা জিতেছেন আসানসোলে, বালিগঞ্জে, তার মানে কি আপনাদের ওপর থেকে সিবিআইয়ের সব তদন্ত প্রত্যাহার হয়ে যাবে? হবে তো না। অর্থাৎ প্রসেস অফ ডেমোক্রেসিকে সম্মান করুন, প্রসেস অফ ডেমোক্রেসিকে সম্মান করুন। আপনারা ভুল তথ্য দিয়ে, ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছেন। পশ্চিম বাংলার মানুষ জানতে চায় পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে কি হয়নি। আবার প্রশ্ন, আমরা তো বলছি আপনারা বিজেপির হাতের পুতুল। আমরা তো বলছি তো আপনি আলোচনা করবেন না। আপনি তথ্যর কথা বলুন। পশ্চিমবাংলায় বকরি ঘটেনি, হাসখালি ঘটেনি, কলকাতার বা পশ্চিমবাংলার মধ্যে হচ্ছে নানান রকম যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সামনে আসছে না। শান্তিনিকেতন ঘটেনি। সংক্ষেপে আপনার রেসপন্স দেব, নিয়ে আমাকে শেষ করতে হবে। সারা ভারতবর্ষে যতগুলো কেস পেন্ডিং সবচেয়ে বেশি ওয়েস্ট বেঙ্গলে, 14 লক্ষের উপরে। যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যের হিসাব করুন, এটা সেকেন্ড হাইয়েস্ট কেস পেন্ডিং। আর এখানে কনভিক্ট হয় টোটাল মহিলার উপর অত্যাচারের মাত্র 2%, বাকি 98% যারা ক্রিমিনাল রেপিস্ট তাদের কোনো বিচার হয় না। এটা আমার নয়, এটা এনসিআরবি ডেটা 2020। একটু মোবাইল খুলে দেখে নিন। এবং সেই ডেটা বলছে যে এই রাজ্যে ডেটা সাবমিট না করে, কনভিক্ট না করে, আপনি বলবেন না আমার রাজ্য সবচেয়ে ভালো। আমাদের সময় একদম শেষ, আমাকে এখানে শেষ করতেই হবে। সাধারণভাবে উপনির্বাচন সাধারণত উপনির্বাচন নিয়ে চর্চা কম থাকে, কিন্তু গত কয়েক মাস ধরে আমরা দেখছি যে উপনির্বাচনও এই রাজ্যের রাজনীতিতে খুবই ইন্টারেস্টিং এবং বহুল চর্চিত হয়ে দাঁড়াচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে আজকের এই ফলাফল রাজ্য রাজনীতিতে অনেকগুলো নতুন সমীকরণের ইঙ্গিত করছে, যেগুলো সত্যি পরবর্তীকালে কোথায় গিয়ে পৌঁছয় সেটাই এই মুহূর্তে দাঁড়িয়ে লাখ টাকার প্রশ্ন। আপাতত আপনারা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।